Hello and welcome to this life-changing course. This is Mehdi Maruf, CEO of Language Hacker and one of the superstar instructors of this course. And I'm going to be dealing with the translation hacks part. So let's get the ball rolling. তো সবার বোঝার সুবিধার্থে আমরা এই পুরো লেসনটা বাংলায় করতে যাচ্ছি যেহেতু অ্যাবসলিউট বিগিনারদের জন্য আমাদের এই কোর্সটা ডিজাইন করা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরো কোর্সটার সম্পূর্ণ ব্যাপারগুলোকে আমরা বাংলায় উপস্থাপন করব। তো আমরা এই পার্টের ট্রান্সলেশন হ্যাকস নিয়ে কথা বলতে যাচ্ছি। ট্রান্সলেশন হ্যাক করার জন্য আমরা ৩টা গোল্ডেন রুলস ফলো করব। এই ৩টা গোল্ডেন রুলস ফলো করার মাধ্যমে স্পোকেন ইংলিশের যত বাক্য আছে সব ধরনের বাক্যকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। তো প্রথম যে রুলটা হচ্ছে বাক্যের শেষে শব্দটি দেখে ইংরেজি বাক্যের অর্থাৎ বাংলা বাক্যের শেষের শব্দটি দেখে ইংরেজি বাক্যের স্ট্রাকচার কি হবে তা নির্ধারণ করতে হয়। আমরা একটা উদাহরণ দিয়েছি আমার যেতে হবে। সো বাংলা বাক্যের শেষে আমরা হবে শব্দটি পেয়েছি এবং কোনো বাক্যের শেষে যদি হবে শব্দটি থাকে তাহলে ইংরেজিতে বলার সময় আমরা হ্যাভ টু এর স্ট্রাকচার ফলো করি। যেমন আমার যেতে হবে I have to go. এর পরের গোল্ডেন রুলটা হচ্ছে বাংলা বাক্যে সাধারণত ক্রিয়াপদ বা সাহায্যকারী ক্রিয়া শেষে থাকলেও ইংরেজিতে সাবজেক্টের পরে ক্রিয়াপদ বা সাহায্যকারী ক্রিয়া বসে। এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আমরা কিভাবে একটা বাক্যকে বাংলা থেকে ইংরেজির জন্য সাজাবো। তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা মাত্র রুল ফলো করার মাধ্যমে। এখানে আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা হচ্ছে আমি একটি রচনা লিখেছিলাম। তাহলে এই বাক্যে কাজটা কি লিখেছিলাম এবং দেখা যাচ্ছে এই কাজটা বাক্যের শেষে রয়েছে এবং কি লিখেছিলাম রচনা লিখেছিলাম এই রচনা শব্দটি আমি অর্থাৎ সাবজেক্টের পরে বসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলা বাক্যে সাধারণত আমরা ক্রিয়াপদ বাক্যের শেষে পেয়েছি। যেমন আমরা আরো বলতে পারি যে আমি কাজটা করেছিলাম, আমি তার সাথে কথা বলেছিলাম, আমি স্কুলে যাই, কলেজে যাই ইত্যাদি। সব ধরনের বাক্যে সব বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদটি বাক্যের শেষে। কিন্তু আপনি যখন ওই বাক্যটিকে বা যেকোনো বাক্যকে যখন আপনি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাচ্ছেন তখন আপনার যেটা করতে হবে ক্রিয়াপদটি একদম সাবজেক্ট বা কর্তা যেটা আমরা বাংলায় বলে থাকি যদি অপ্রচলিত বাংলা ওইটার পরে বসবে। তাহলে সাজালে ইংরেজির জন্য যদি এই বাক্যটা আমরা সাজাই তাহলে পুরো বাক্যটি এরকম হবে আমি লিখেছিলাম একটি রচনা। আমি লিখেছিলাম একটি রচনা। তাহলে আমির ইংরেজি কি? আই। লিখেছিলাম হচ্ছে wrote এবং একটি রচনা হচ্ছে an essay। তো আমি একটি রচনা লিখেছিলাম এর ইংরেজি হচ্ছে I wrote an essay। এরপরে আরেকটি উদাহরণ দেখি আমরা সে এখানে এসেছে। তাহলে ইংরেজির জন্য সাজালে এরকম হবে সে এসেছে এখানে। তাহলে সে এসেছে সে ইংরেজি হচ্ছে হি আর এসেছে মানে হ্যাজ কাম। হি হ্যাজ কাম এখানে ইংরেজি হচ্ছে হিয়ার। হি হ্যাজ কাম হি হ্যাজ কাম হিয়ার। এরপরে আমরা যে রুলটি ফলো করব বা যে রুলটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাক্য যতই বড় হোক না কেন বাক্যের অর্ডার সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। I'm talking about the spoken English sentences. স্পোকেন ইংলিশ সেন্টেন্সে প্রায় সব সময় সাবজেক্টের পরে ভার্ব এরপরে অবজেক্ট until and unless there is adverb যদি adverb না থাকে। সো স্পোকেন ইংলিশে ভার্ব অ্যাডভার্ব নিয়ে খুব একটা কনসার্ন নেই। আমরা রাইটিং কোর্সে এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। বাট স্পোকেন ইংলিশের জন্য আপনি এতটুকুই মনে রাখেন যে সাবজেক্ট পরে আপনাকে ভার্ব এবং অবজেক্ট দিতে হবে। আপনি এর পূর্ববর্তী বাক্যগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে সিম্পলি আপনি বুঝতে পারবেন যে আই রোট আমি লিখেছিলাম অ্যান এসে একটি রচনা। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব এবং এসে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো যে কিভাবে একটি বাক্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এই রুলটা ফলো করব এবং এই রুলের ভিতরেই আমরা এই ব্যাপারটা শিখে যাব।
একটা বড় সেন্টেন্স আমরা নিয়েছি যে আমি তার জন্মদিনে তাকে একটি বই উপহার দিয়েছিলাম। এই বাক্যটিকে তাহলে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব? দেখা যাচ্ছে যে এখানে আমি একটা অংশ, তার জন্মদিনে তাকে একটি বই উপহার দিয়েছিলাম। সো আলাদা আলাদা অংশ। সো কোন অংশগুলোকে আমরা কিভাবে সাজাবো বা কোন অংশের পর কোন অংশ আসবে এটা নিয়ে অনেকেই আমরা কনফিউজ হয়ে যাই। সো এটাকে সমাধান করার জন্য আপনি যদি এই স্ট্রাকচারটা ফলো করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে খুব সিম্পলি আপনি যে কোনো বড় বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে এখানে আমরা সাবজেক্ট খুঁজে বের করব। আমি পুরো বাক্যটাকে পড়ি। আমি তার জন্মদিনে তাকে একটি বই উপহার দিয়েছিলাম। So let me clear you one thing, that how to identify a subject, an object, and all the other stuff in a sentence. তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই বাক্যের কাজটাকে আমরা খুঁজে বের করব। আমি তার জন্মদিনে তাকে একটি বই উপহার দিয়েছিলাম। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এখানে কাজটা হচ্ছে উপহার দেয়া। তো সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য সিম্পলি আমরা দুইটা কোয়েশ্চেন করতে পারি। একটা হচ্ছে উপহার দিয়েছিলাম, কে উপহার দিয়েছিল? আমি উপহার দিয়েছিলাম। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট আমি কিভাবে পাবো? সো অবজেক্ট পাওয়ার জন্য আমাকে দুই ধরনের কোয়েশ্চেন করতে হবে। একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। সো বস্তুবাচক প্রশ্নটা হচ্ছে যে উপহার দিয়েছিলাম, কাকে উপহার দিয়েছিলাম? আর সরি, ব্যক্তিবাচক প্রশ্নটা হচ্ছে কাকে উপহার দিয়েছিলাম, আর বস্তুবাচক কোয়েশ্চেনটা হচ্ছে কি উপহার দিয়েছিলাম। তাহলে আমি যদি প্রশ্ন করি কাকে উপহার দিয়েছিলাম, সিম্পলি আমি উত্তর পেয়ে যাই তাকে উপহার দিয়েছিলাম। আবার যদি প্রশ্ন করি যে কি উপহার দিয়েছিলাম, একটি বই উপহার দিয়েছিলাম। সো অলওয়েজ যেটা করতে হবে, একটা বাক্যে যদি একের অধিক সাবজেক্ট থাকে তাহলে অবজেক্ট ওয়ান হবে, অর্থাৎ যে অবজেক্টটা আগে প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে বস্তু অবজেক্ট, আর যে অবজেক্টটা পরে প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে ব্যক্তি অবজেক্ট। তার মানে পুরো বাক্যটাকে যদি আমরা সাজাই তাহলে বা ইংরেজি জন্য যদি সাজাই, ইংরেজি করার জন্য যদি সাজাই তাহলে বাক্যটা হবে এরকম: আমি উপহার দিয়েছিলাম তাকে একটি বই তার জন্মদিনে। তাহলে I presented her a book on her birthday. আর একটা বড় বাক্য দেখি: প্রতিদিন আমি নিজেকে কর্মক্ষম রাখার জন্য বাবার সাথে হাঁটতে বের হই। তাহলে প্রতিদিনের ইংরেজি কি? এভরিডে। সাবজেক্ট বসাতে হবে আই, এরপর আমরা কি বসাবো? ভার্ব বসাবো। ভার্ব হচ্ছে হাঁটতে যাই, কার সাথে হাঁটতে যাই? বাবার সাথে। সো প্রথমে হাঁটতে যাই এটা ইংরেজি করতে হবে, গো ফর আ ওয়াক মানে হাঁটতে যাওয়া। সো এভরিডে আই গো ফর আ ওয়াক, কার সাথে হাঁটতে যাই? আমার বাবার সাথে, উইথ মাই ফাদার। কোন উদ্দেশ্যে? আমার নিজেকে কর্মক্ষম রাখার উদ্দেশ্যে, সো টু কিপ মাই বডি ফিট। তাহলে যেটা আমরা দেখলাম, সাবজেক্ট ভার্বের প্রায়োরিটি সবসময় আগে, এরপরে বাক্যের যে বর্ধিত অংশ, বাক্যের বর্ধিত অংশ তারপরে বসছে। যেমন আমরা এখানে আমি আমার বাবার সাথে হাঁটতে বের হই এটাকে আগে প্রাধান্য দিয়েছি, উদ্দেশ্য কি? নিজেকে কর্মক্ষম রাখার জন্য। তো সব যে সকল বাক্যে উদ্দেশ্য ব্যাখ্যা করা হয় সেই উদ্দেশ্যটা পরে বসে। যেমন হচ্ছে যে আমি এই কোর্সটি করছি ইংরেজি শেখার জন্য। তাহলে এখানে মূল অংশটা কি? আমি এই কোর্সটি করছি, আই এম ডুইং দিস কোর্স। উদ্দেশ্য কি? ইংরেজি শেখার জন্য, টু লার্ন ইংলিশ। সো আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। Now let me talk to you about all the spoken structure, and there I'm gonna be showing you a magic. ম্যাজিকটা হচ্ছে যে একটা মাত্র বাক্যের মাধ্যমে স্পোকেন ইংলিশের সবগুলো বেসিক স্ট্রাকচার আমরা একদম হাতের মুঠোয় বন্দি করে ফেলব। তো শুরু করি। বাক্যটা হচ্ছে সে ইংরেজি অনুশীলন করে। এই মানে ইংরেজি অনুশীলন করার ব্যাপারটা কমন থাকবে সবগুলো স্ট্রাকচারে। সে ইংরেজি অনুশীলন করে, তারা ইংরেজি অনুশীলন করে, আমি যাই, সে আসে, সে ঘুমায়, সে ঘুমায় না, সে আমার সাথে কথা বলে, সে আমার সাথে কথা বলে না, আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি, আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি না। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো দিয়ে একটা বিষয় স্পষ্টত, সেটা হচ্ছে যে সাধারণভাবে যে কাজগুলো আমরা করি
সাধারণত যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে প্রকাশ করছে। অর্থাৎ সাধারণ যে কাজগুলো এই কাজগুলো যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় সেই বাক্যটাকে প্রেজেন্ট সিম্পলের বাক্য বলা হয়। প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, একটা কথা বলে নেই, আমি স্ট্রাকচার গুলো পড়ার সময় শুধুমাত্র অ্যাফার্মেটিভ বা হা বোধক বাক্য দিয়ে স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করাবো। স্ট্রাকচার গুলো শেষ হওয়ার পরে কিভাবে না বোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, ডাব্লিউএইচ প্রশ্নবোধক বা ডাব্লিউএইচ না বোধক প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর একটা সেগমেন্টে। সো ডোন্ট গেট কনফিউজ যে আমরা কি শুধুমাত্র আমাদের স্পোকেন ইংলিশে অ্যাফার্মেটিভ বাক্যই ইউজ করে থাকি। অফকোর্স নট, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ অনেক ধরনের বাক্য ইউজ করে থাকি, বাট স্ট্রাকচারটা বোঝার সুবিধার্থে মানে আই ওয়ান্ট ইউ টু জাস্ট ফোকাস অন দ্য স্ট্রাকচার। এই কারণে আমি একটা মাত্র বাক্য নিয়েছি যে বাক্যের মাধ্যমে আমি সবগুলো স্ট্রাকচার দেখিয়েছি। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারটা বুঝিয়ে দেয়া। এরপরে আমরা বাক্যের ভেরিয়েশন দেখব। তাহলে সচরাচর যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো প্রেজেন্ট সিম্পলে বলতে হয়। সিম্পলি প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা অলরেডি অবজেক্ট সম্পর্কে জেনেছি, আসলে অবজেক্ট কোনগুলো। আমরা হয়তো এক্সটেনশন বলতে বাকি অংশকে বোঝাই, যেমন আই গো টু স্কুল, সো আই গো আমি যাই, আর টু স্কুল বাকি অংশটাই হচ্ছে এক্সটেনশন। আর আই প্র্যাকটিস ইংলিশ, সো আমি ইংরেজি প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করি? ইংরেজি প্র্যাকটিস করি। তাহলে ইংরেজিটা হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্ট নিয়ে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। তাহলে সেই ইংরেজি অনুশীলন করে এখানে একটু পরিবর্তন আসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট, রহিম, করিম, আমার বাবা, তার বন্ধু, আমার কাজিন, তার কাজিন, এই সকল ক্ষেত্রে আমরা এস বা ইয়েস যুক্ত করব ভার্বের সাথে। সো সে ইংরেজি প্র্যাকটিস করে, হি প্র্যাকটিসেস ইংলিশ। তারা ইংরেজি প্র্যাকটিস করে, দে প্র্যাকটিস ইংলিশ। আমি ইংরেজি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ। আমি তোমার সাথে কথা বলে, আই টক টু ইউ। আমি ইংরেজি আহ, শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি পড়াই, আই টিচ ইংলিশ। তো আই হোপ যে প্রেজেন্ট সিম্পলের পুরো ব্যাপারটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এরপরে I'm gonna talk about past simple. So past simple চেনার খুব সহজ একটা উপায় আছে। উপায়টা হচ্ছে কোনো বাংলা বাক্যের শেষে যদি ল, ম থাকে তাহলে আমরা পাস্ট সিম্পল হিসেবে ওই বাক্যটাকে গণ্য করি। যেমন সে ইংরেজি অনুশীলন করেছিল, তাহলে এখানে আমরা ল পেলাম। আমি তার সাথে কথা বলেছিলাম, ম পেলাম। ল অথবা ম থাকবে। সে আমার সাথে দেখা করেছিল, ল আছে। তোমরা আমাদেরকে হেল্প করেছিলে, ল আছে। অর্থাৎ কোনো বাক্যের শেষে ল অথবা ম পেলে আমরা সিম্পলি এটাকে পাস্ট সিম্পল হিসেবে আখ্যায়িত করব। তাহলে কোনো বাক্যের শেষে ল, করেছিলাম, দেখেছিলাম, বলেছিলাম, এই ধরনের ল ম যুক্ত যদি কোনো শব্দ থাকে তাহলে ওই বাক্যটাই হচ্ছে পাস্ট সিম্পল। তো এখন কি করতে হবে? এখন আমাদেরকে পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা জানতে হবে। পাস্ট সিম্পলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে বাক্যর এই যে বাক্যটি বললাম সে ইংরেজি অনুশীলন করেছিল, এটাকে ট্রান্সলেশন করলে কি হবে? সে ইংরেজি হচ্ছে হি, আমাদের কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। সো ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। সো হি প্র্যাকটিসড ইংলিশ। এরপর আমরা চলে আসবো ফিউচার সিম্পলে। ফিউচার সিম্পলের ক্ষেত্রে খুব সহজেই আমরা ফিউচার সিম্পলকে আইডেন্টিফাই করতে পারি, এবং ওয়েটা হচ্ছে কোনো বাক্যের শেষে যদি ব থাকে তাহলে আমরা ফিউচার সিম্পল হিসাবে এই বাক্যটিকে আখ্যায়িত করব। যেমন আমি আসবো, সে যাবে, সে তোমার সাথে দেখা করবে, আমরা ইংরেজি শিখবো, আমরা ইংরেজি একসাথে প্র্যাকটিস করব। দেখা যাচ্ছে ব ব্যাপারটা কমন। তো সিম্পলি ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে সে ইংরেজি প্র্যাকটিস করে, এই বাক্যটির ইংরেজি হচ্ছে, সরি, সে ইংরেজি প্র্যাকটিস করবে, এই বাক্যটির ইংরেজি হচ্ছে হি উইল প্র্যাকটিস ইংলিশ। Okay, so now let me talk to you about present simple. So present simple বলতে এমন কোনো কাজ আমরা বোঝাই যে কাজটা বর্তমানে হচ্ছে বা বর্তমানে ঘটছে, ওই ধরনের বাক্যকে আসলে প্রেজেন্ট সিম্পল কভার করে থাকে। যেমন সে ইংরেজি অনুশীলন করছে, এই মুহূর্তে আপনারা
এই ভি বুক ভি বুকটি পড়ছেন এবং আমি আপনাদের জন্য লেসন তৈরি করছি বা লেসন ডেলিভার ডেলিভার দিচ্ছি আর কি, বা ক্লাস নিচ্ছি। তার মানে এই কাজটা এখন কন্টিনিউয়াসলি হচ্ছে। সে ইংরেজি অনুশীলন করছে, আমি তোমাকে হেল্প করছি, আমি আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি, আপনারা ইংরেজি শিখছেন। এই সকল বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল। সো এখন যেটা আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে সে ইংরেজি অনুশীলন করছে, এটা ইংরেজি হচ্ছে হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ। এরপরে চলে আসেন পাস্ট কন্টিনিউয়াস, সেম ব্যাপারটাও এখানে এখানে ধারাবাহিক বা কন্টিনিউয়াস ব্যাপারটা কমন, বাট কাজটা অতীতে ঘটছিল বা অতীতে হচ্ছিল। সো সে ইংরেজি অনুশীলন করছিল, he was practicing English. As you can see, subject plus was were plus verb plus ing plus object অথবা extension. সে ইংরেজি অনুশীলন করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়, he will be practicing English. এই হচ্ছে টেন্স এর আদ্যপান্ত। বেসিক্যালি এই কয়টা টেন্স সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে আমাদের স্পোকেন ইংলিশে, কারণে আমরা 12টা টেন্সের মধ্যে ফ্রিকোয়েন্টলি ইউজড 6টা টেন্সকে আমরা বাছাই করেছি। Now let me talk to you about another thing, which is modal auxiliary বা modals. So modal verb গুলো সম্পর্কে আমরা সবাই জানি can, could, may, might, shall, should, যে কাউকে প্রশ্ন করলে ধামাধাম উত্তর দিয়ে থাকে, বাট যখন ইংরেজিতে modal verb গুলোকে ইউজ করতে হয় তখন আসলে করতে পারে না। সো আমরা ক্যান নিয়ে আলোচনা করছি, ক্যান দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে পসিবিলিটি আর একটা হচ্ছে কেপাবিলিটি, নিশ্চয়তা এবং সামর্থ্য। For example, I can practice English, so can be a possibility যে আমার ইংরেজি প্র্যাকটিস করার সম্ভাবনা আছে। আর যদি আমি বলি যে I can speak English, আমি ইংরেজিতে কথা বলতে পারি, that means it is my ability or my capability, আমার সামর্থ্য আছে ইংরেজিতে কথা বলার। 2 নম্বর হচ্ছে probability, সম্ভাবনা নিয়ে, যেটা আমি বললাম অলরেডি যে he can practice English, সে ইংরেজি অনুশীলন করতে পারে, এটা হচ্ছে তার সম্ভাবনা। কুড একই ক্ষেত্রে আমরা পাস্ট সম্ভাবনার ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন হি কুড প্র্যাকটিস ইংলিশ, সে ইংরেজি অনুশীলন করতে পারত। এরপরে চলে আসে মেই, মেই মানে হচ্ছে হয়তো পারত, সম্ভাবনা কমে যায়, সম্ভাবনা বা প্রত্যাশা অর্থে আমরা ইউজ করে থাকি হি মেই প্র্যাকটিস ইংলিশ, সে হয়তো ইংরেজি প্র্যাকটিস করতে পারে, হি মেই কাম টুডে, সে হয়তো আজকে আসতে পারে, হি মে হেল্প ইউ, সে হয়তো তোমাকে হেল্প করতে পারে। এরপর হচ্ছে সাসপিশাস প্রবাবিলিটি, সন্দেহভাজন সম্ভাবনা, যেমন হি মাইট প্র্যাকটিস ইংলিশ, সে হয়তো ইংরেজি প্র্যাকটিস করতে পারত, কিন্তু সামহাউ সে ইংরেজি প্র্যাকটিসটা করে নাই, অথবা সে একটা এক্সকিউজ দিয়েছে, ওই এক্সকিউজটা আসলে আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আপনি সন্দেহ করছেন যে সে তার ইংরেজি প্র্যাকটিস করার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে ইংরেজি প্র্যাকটিস করে, দ্যাট মিনস he was involved with something else. এরপর হচ্ছে অ্যাডভাইস, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা শুড ইউজ করে থাকি, যেমন হি শুড প্র্যাকটিস ইংলিশ, তার ইংরেজি অনুশীলন করা উচিত। এরপরে স্ট্রং অব্লিগেশন, লজিক, কনক্লুশন, সার্টেনিটি, এই সকল ক্ষেত্রেও আমরা মাস্ট ইউজ করে থাকি, যেমন জোরালো ভাবে আমরা বলছি, জোরালো বাধ্যবাধকতা, যৌক্তিক পরিসমাপ্তি, নিশ্চয়তা, এই সকল ক্ষেত্রে, যেমন হি মাস্ট প্র্যাকটিস ইংলিশ, সে অবশ্যই ইংরেজি প্র্যাকটিস করবে, অর্থাৎ অবশ্যই কথাটা যদি কোনো বাক্যে থাকে আপনি মাস্ট ইউজ করবেন। আমরা যে পয়েন্টগুলো দিয়েছি এগুলো জাস্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, এগুলো যে মনে রাখতেই হবে ব্যাপারটা এরকম না, কারণ মানে মিনিং বাংলা টু ইংলিশ মিনিং এর উপর বেস করে আপনি বেসিক্যালি ট্রান্সলেশন গুলো করবেন। এরপর হচ্ছে নেসেসিটি বা আবশ্যকতা, যেমন তার ইংরেজি অনুশীলন করা উচিত ছিল, আমরা জানি উচিত মানে শুড আর উচিত ছিল মানে শুড হ্যাভ, এবং শুড হ্যাভ যদি কোনো বাক্য ইউজ হয় তাহলে ওই বাক্যের যে মেইন ভার্ব, ওই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে তার ইংরেজি অনুশীলন করা উচিত ছিল, এটা ইংরেজি হচ্ছে হি শুড হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ। এরপর হচ্ছে অপরিহার্যতা, তার ইংরেজি অনুশীলন করা দরকার, হি নিডস টু প্র্যাকটিস ইংলিশ। সো নিড হচ্ছে সেমি মডেল ভার্ব, এই কারণে আসলে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে নিড বসলে নিডের সাথে এস যুক্ত হয়। এরপরে আমরা আর চলে এসেছি অব্লিগেশন বা বাধ্যবাধকতায়। যেমনটা আমি শুরুর দিকে বলেছিলাম যে কোনো বাক্যের শেষে যদি হবে, করতে হবে, এই ব্যাপারটা যদি আমরা পাই তাহলে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু ইউজ করে থাকি। অ্যাজ ইউ নো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, রহিম, করিম, আমার বাবা, তার বন্ধু, তার ভাই, এই সকল ক্ষেত্রে আমরা হ্যাজ টু ইউজ করে থাকি। তাহলে তার ইংরেজি প্র্যাকটিস করতে হয়েছিল, হি হ্যাজ টু প্র্যাকটিস ইংলিশ। আমার ইংরেজি সরি তার ইংরেজি প্র্যাকটিস করতে, অনুশীলন করতে হবে, হি হ্যাজ টু প্র্যাকটিস ইংলিশ। আমার সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। তোমার আমাকে হেল্প করতে হবে, ইউ হ্যাভ টু হেল্প। এরপর হচ্ছে ওয়ান্ডার বা অব্লিগেশন, যেটাকে আশ্চর্য বা বাধ্যবাধকতা বলা হচ্ছে। যেমন তার ইংরেজি অনুশীলন করতে হয়েছিল, সো এটাই করতে হবে, এটার পাস্ট হচ্ছে করতে হয়েছিল। সিম্পলি আমরা হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসাই দিব, হি হ্যাড টু প্র্যাকটিস ইংলিশ। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, উই হ্যাড টু ফেস লটস অফ প্রবলেমস। তাদের এখানে আসতে হয়েছিল, দে হ্যাড টু কাম হিয়ার। এরকম আমরা আরো অনেক এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। হোয়াট ইউ নিড টু ডু বেসিকলি, যখন আপনি একটা স্ট্রাকচার পড়ছেন, আমি তো কিভাবে স্ট্রাকচার গুলোকে আইডেন্টিফাই করতে হবে ইংরেজির জন্য আমি তো একদম শুরুর দিকে বলে দিয়েছি, সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে কি আছে তার উপর ভিত্তি করে ইংরেজি বাক্যের স্ট্রাকচার আমরা নির্ধারণ করে থাকি। তো আপনি যখন একটা স্ট্রাকচার মুখস্থ করে ফেললেন বা আপনি যখন একটা স্ট্রাকচার পড়ে ফেললেন, আপনার কাজ হচ্ছে এই স্ট্রাকচারটাকে আয়ত্ত করার জন্য বেশি বেশি বাক্য অনুশীলন করা। যেমন আমি আপনাকে করে দেখালাম, হি হ্যাড টু প্র্যাকটিস ইংলিশ, এটা দিয়ে আমি করে দেখালাম যে আই হ্যাড টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো থ্রু মেনি প্রবলেমস, আমার অনেক প্রবলেম কি অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। সো এভাবে কি করছি আমি, একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য আপনাকে করে দেখাচ্ছি। সো ইউ হ্যাভ টু ডু দ্য সেম জব ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার অল দ্য স্পোকেন ইংলিশ স্ট্রাকচারস। একটা বাক্য থেকে আপনি চেষ্টা করবেন অনেকগুলো বাক্য তৈরি করার। তাহলেই আপনি আহ, মানে যখন ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, ট্রান্সলেশন নিয়ে যে আপনার যে কনফিউশন, এই কনফিউশন আর থাকবে না। You'll be able to do it in a good manner. এরপরে আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কথা। কথা, সো কোনো বাক্যের শেষে যদি কথা এই শব্দটা আমরা পাই তাহলে আমরা সাপোজ টু ইউজ করি। যেমন তার ইংরেজি অনুশীলন করার কথা, হি সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ। সো প্রোনাউন অনুযায়ী অথবা নাউন প্রোনাউন, আমি যদি এক কথা বলি সাবজেক্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হয়। যেমন হি ইজ সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ, তার ইংরেজি প্র্যাকটিস করার কথা। আই এম সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ, আমার ইংরেজি প্র্যাকটিস করার কথা। দে আর সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ, তাদের ইংরেজি অনুশীলন করার কথা। সো সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর চেঞ্জ হচ্ছে। তার ইংরেজি অনুশীলন করার কথা ছিল, সো সিম্পলি কথা, এটার পাস্ট হচ্ছে কথা ছিল বাংলা, এবং ইংরেজিতে হচ্ছে ওয়াজ সাপোজ টু। তাহলে হি ওয়াজ সাপোজ টু প্র্যাকটিস ইংলিশ। দ্যাটস অল। সো নাও we're gonna be introduced with a new type of structure, that is passive sentence. Passive sentence structure এর সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। সো প্যাসিভ সেন্টেন্স গুলো আমরা এতক্ষণ যে বাক্যগুলো নিয়ে প্র্যাকটিস করলাম, ওই বাক্যগুলো থেকে আসলে প্যাসিভ বাক্য তৈরি হবে। আমরা যে বাক্যগুলো এতক্ষণ প্র্যাকটিস করছিলাম সবগুলো বাক্যে সাবজেক্ট ছিল, অর্থাৎ কে কাজ করে তার উল্লেখ ছিল, কিন্তু প্যাসিভ বাক্যে কে কাজ করে সেটা উল্লেখ থাকে না, বরঞ্চ কি কাজ করা হয় এটা উল্লেখ থাকে। এবং প্যাসিভ বাক্য কিন্তু আমরা তখনই ইউজ করি যখন কে কাজ করে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন কাজটা করা হয়। ওকে, তাহলে ইংরেজি অনুশীলন করা হয়, বাক্যের শেষে হয় পাচ্ছি। যদি আমরা বাক্যের শেষে হয় পাই তাহলে আমরা am is are প্লাস মেইন ভার্বের past participle এই স্ট্রাকচারটা ফলো করে বাক্যটিকে ট্রান্সলেট করব। তাহলে ইংরেজি অনুশীলন করা হয়, ইংলিশ ইজ প্র্যাকটিসড, করা হয়েছিল, তাহলে হয়েছিল মানে কি ওয়াজ, ইংলিশ ওয়াজ প্র্যাকটিসড। মেইন ভার্বের যে পাস্ট পার্টিসিপল, এই পুরো ব্যাপারটা প্যাসিভের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে। আমি যত ধরনের প্যাসিভ করি না কেন, পাস্ট পার্টিসিপলের জায়গা থেকে এক চুল নড়বে না, শুধুমাত্র আমার বি ভার্ব গুলো চেঞ্জ হবে। সো হয় বোঝা যাচ্ছে প্রেজেন্ট, তার মানে ইজ, ইংলিশ ইজ প্র্যাকটিসড, ইংরেজি অনুশীলন করা হয়েছিল, ইংলিশ ওয়াজ প্র্যাকটিসড,
ইংরেজি অনুশীলন করা হবে, ইংলিশ উইল বি প্র্যাকটিসড। যেমন এখানে আরো যদি আমি একটু এক্সাম্পল বলি যে আমাকে ডাকা হয়, আই এম কল্ড, কাজটা করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। ওকে, তাকে ডাকা হয়েছিল, হি ওয়াজ কল্ড, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হি ওয়াজ আস্কড। সেভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। ইংরেজি অনুশীলন করা হবে, ইংলিশ উইল বি প্র্যাকটিসড, ইংরেজি অনুশীলন করা হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা ইজ এর সাথে অ্যাম ইজ আর যদি কোনো বাক্য শেষে আমরা হচ্ছে এই ব্যাপারটা পাই, তাহলে ওই অ্যাম ইজ আর এর সাথে একটা এক্সট্রা বিং যোগ করতে হবে। তাহলে ইংরেজি অনুশীলন করা হচ্ছে, ইংলিশ ইজ বিং প্র্যাকটিসড, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। সো শেখানো মানে হচ্ছে টিচ, অনেকে আমরা লার্ন বলে থাকি। সো লার্ন মানে শেখা, আপনি শিখছেন এবং আমি শেখাচ্ছি এবং পুরো কাজটা হচ্ছে ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। ইংরেজি অনুশীলন করা হচ্ছিল, তাহলে কি হবে, ইজের জায়গায় ওয়াজ বসাই দিব শুধু, ইংলিশ ওয়াজ বিং প্র্যাকটিসড। ইংরেজি অনুশীলন করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, হয়েছে মানে হ্যাজ হ্যাভ, যদি কোনো বাক্য শেষে হয়েছে, গিয়েছে, পেয়েছে, অর্থাৎ কাজটা শেষ হওয়া বোঝায়, তাহলে আমরা হ্যাজ হ্যাভ ইউজ করি এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করে থাকি। অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে যখন সাবজেক্ট উল্লেখ থাকে, যেমন আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। ওকে, দে হ্যাভ কাম হিয়ার, তারা এখানে এসেছে। উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছি। হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। তাহলে ইংরেজি অনুশীলন করা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা হ্যাজ ইংলিশের পরে হ্যাজ যোগ করলাম এবং এখানে আমরা একটা বিন যোগ করব আমরা। সো ইংলিশ হ্যাজ বিন প্র্যাকটিস, ইংরেজি অনুশীলন করা হয়েছে। সো এরপরে মডাল অক্সিলিয়ারিজ গুলো দিয়ে আমরা করব। ইংরেজি অনুশীলন যে করা যেতে পারে, ক্যান বি প্র্যাকটিসড, ইংলিশ ক্যান বি প্র্যাকটিসড। পারত, কুড বি প্র্যাকটিসড, হয়তো করা যেতে পারে, মে বি প্র্যাকটিসড, হয়তো করা যেতে পারতো, মাইট বি প্র্যাকটিস, শুধুমাত্র বি যোগ করে দিলেই হবে। ইংরেজি অনুশীলন করা উচিত, শুড বি প্র্যাকটিসড। উচিত, উচিত ছিল, এখানে একটু মনে হয় আমাদের মিস্টেক হয়েছে, এখানে উচিত ছিল হবে এবং শুড হ্যাভ এর পরে বিন যোগ হবে, ইংলিশ শুড হ্যাভ বিন প্র্যাকটিস। ইংরেজি অবশ্যই অনুসরণ করতে হবে, ইংলিশ মাস্ট বি প্র্যাকটিস। করা দরকার, নিডস টু বি প্র্যাকটিস, করতে হবে, আমরা জানি হবে মানে হ্যাজ টু হ্যাভ টু, সো জাস্ট আমরা একটা বি যোগ করে দিব, ইংলিশ হ্যাজ টু বি প্র্যাকটিসড। করতে হয়েছিল হ্যাড টু বি প্র্যাকটিসড, করার কথা ছিল সাপোজ টু বি প্র্যাকটিস, ইংলিশ ইজ সাপোজ টু বি প্র্যাকটিস। ইংরেজি অনুশীলন করার কথা ছিল, ইংলিশ ওয়াজ সাপোজ টু বি প্র্যাকটিস, জাস্ট একটা বি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। সো আই হোপ আপনারা এই এই নতুন টাইপ অফ সেন্টেন্সটার আদ্যপান্ত সব বুঝতে পেরেছেন। What you need to do, you need to make lots of sentence with this structure or with this new type of sentence. So now it's time to talk about conditional sentences. So আমরা দুই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানি, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। So let me talk to you about real conditional sentences first. So ফিউচার কন্ডিশনাল বা ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কথা বলা এক টাইপের সেন্টেন্স, যেমন হচ্ছে তুমি যদি ইংরেজি অনুশীলন করো তাহলে ইংরেজি আয়ত্ত করতে পারবে, তার মানে তোমার ইংরেজি আয়ত্ত করার ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে তুমি ইংরেজি অনুশীলন করো কিনা। তো এই ক্ষেত্রে দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইংরেজি অনুশীলন করো, এটা একটা ক্লোজ, তাহলে ইংরেজি আয়ত্ত করতে পারবে, এটা একটা ক্লোজ। সো ইফ যুক্ত অর্থাৎ যদি যুক্ত ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট সিম্পল আমরা অলরেডি জানি, স্ট্রাকচার আমরা অলরেডি জানি। আর পরবর্তী ক্লোজটা হবে ফিউচার সিম্পলে, ফিউচার সিম্পলের স্ট্রাকচার আমরা অলরেডি জানি। সো তুমি যদি ইংরেজি অনুশীলন করো, ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ, সো তুমি ইংরেজি আয়ত্ত করতে পারবে, ইউ উইল বি এবল টু মাস্টার ইট। কোনো কিছু করতে সক্ষম হওয়া বা করতে পারার ব্যাপারটাকে বলা হয় উইল বি এবল টু। যেমন আমি সেখানে যেতে পারবো, আই উইল বি এবল টু গো, সে এই কাজটা করতে পারবে, হি উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক। ওকে, এরপরে চলে আসেন হ্যাবিচুয়াল কন্ডিশনস, অভ্যাসগত পরিস্থিতি বা শর্ত। বাক্যটা বললেই ক্লিয়ার হয়ে যাবে, যদি আমার অবসর সময় থাকে তাহলে আমি ইংরেজি অনুশীলন করি। তাহলে আমার ইংরেজি অনুশীলন করার ব্যাপারটা ডিপেন্ড করে আমার অবসর সময়ের উপর, মানে আমি অবসর সময় পাওয়া মাত্রই আমি ইংরেজি অনুশীলন করি। তাহলে এই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা ফলো করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে ইফ যুক্ত ক্লোজটা এটা হবে প্রেজেন্ট সিম্পলে এবং পরবর্তী ক্লোজটাও হবে প্রেজেন্ট সিম্পল। আমি আরো কিছু এক্সাম্পল বলি, যেমন আমি যদি আমার হাতে অবসর সময় থাকে তাহলে আমি গান শুনি। যদি আমি কোনো কিছু ভুলে যাই তাহলে আমি
মনে করার চেষ্টা করি, তাহলে ডিপেন্ডস, পুরো ব্যাপারটাই হচ্ছে হ্যাবিচুয়াল, সো অভ্যাসগত। সো ইফ আই হ্যাভ লেজার টাইম, যদি আমার অবসর সময় থাকে, আই প্র্যাকটিস ইংলিশ। ইফ আই হ্যাভ লেজার টাইম, এখানে ইংলিশটা একটু ভুলে গেছি, এখানে ইংলিশটা হবে না আর কি। সো আমরা আমরা যখন কোর্স ম্যাটেরিয়ালটা এই ভিডিও ক্লাসের সাথে অ্যাড করে দেবো, তখন আমরা এই ভুলগুলো শুধরিয়ে নিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ইফ আই হ্যাভ লেজার টাইম, যদি আমার অবসর সময় থাকে, তাহলে আমি ইংরেজি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ। কমান্ডস অ্যান্ড কমান্ডস বা আদেশের ক্ষেত্রে, যদি তুমি ইংরেজি আয়ত্ত করতে চাও, তাহলে ইংরেজি অনুশীলন করো, ইম্পারেটিভ বাক্য, যদি আমি কমান্ড করছি বা আমি অ্যাডভাইসও করতে পারি। সো সিম্পলি এখানে স্ট্রাকচারটা হবে ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট সিম্পলে, এবং পরবর্তী ক্লোজটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার ইংলিশ, তুমি যদি ইংরেজি অনুশীলন করতে চাও, প্র্যাকটিস ইট অন আ রেগুলার বেসিস, প্রতিনিয়ত প্র্যাকটিস করো। সো হোয়াট উই হ্যাভ মেন্ট বাই ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ওই সকল সেন্টেন্স, যে সকল সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, যে সকল সেন্টেন্স আসলে সাবজেক্ট থাকে না। হ্যাঁ, সো আমরা এখানে ভার্ব দিয়ে শুরু করেছি, প্র্যাকটিস ইট অন আ রেগুলার বেসিস। নাও আইল টক অ্যাবাউট আনরিয়াল কন্ডিশনস বা অবাস্তব পরিস্থিতি বা শর্ত। এক্সাম্পলে চলে আসি আমরা সোজা। যদি আমার পর্যাপ্ত সময় থাকতো, তাহলে আমি ইংরেজি অনুশীলন করতাম। আমি এখন কল্পনা করছি যে আমি ইংরেজি শিখতে পারি না, কিন্তু আমার হাতে যদি এখন পর্যাপ্ত সময় থাকতো, তাহলে সরি আমি আমি এখন ভাবছি আমার পক্ষে হয়তোবা এখন ইংরেজি অনুশীলন করাটা সম্ভব না, বাট আমি এখন ভাবছি যে যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকতো, তাহলে আমি ইংরেজি অনুশীলন করতাম। তার মানে আপনি অনেক ব্যস্ত লোক, আপনার হাতে পর্যাপ্ত সময় নেই, এই কারণে আপনি ইংরেজি অনুশীলন করতে পারেন না, বাট আপনি কল্পনা করছেন যদি থাকতো তাহলে করতাম। সো লেট মি টক টু ইউ অ্যাবাউট দ্য স্ট্রাকচার ফার্স্ট। ইফ যুক্ত ক্লোজটা হবে পাস্ট সিম্পল এবং পরবর্তী ক্লোজটা হবে মডেল পাস্টে। মডেল পাস্ট মানে হচ্ছে মডেলের পাস্ট ফর্ম, যেমন ক্যান, কুড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, এই ফর্মগুলো বসাতে হবে। তাহলে ইফ আই হ্যাড, সো এখানে হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। সো এই ভার্বের দেখতে পাচ্ছি আমরা পাস্ট ফর্ম হয়েছে ইফ আই হ্যাড। ইফ আই হ্যাভ মানে যদি আমার যদি আমার পর্যাপ্ত সময় থাকে, ইফ আই হ্যাভ ইনাফ টাইম, আর যদি থাকতো তাহলে হ্যাড। তাহলে ইফ আই হ্যাভ ইনাফ টাইম আই উড প্র্যাকটিস ইংলিশ অন আ রেগুলার বেসিস। যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকতো, তাহলে আমি আহ, নিয়মিত ইংরেজি অনুশীলন করতাম। আচ্ছা, এরপরে আরেকটা বাক্য, যদি তুমি বেশি সময় দিতে, তাহলে আরো ভালো করে ইংরেজি অনুশীলন করতে পারতে। তো এটা ব্যাপারটা হচ্ছে যে আহ, কেউ একজন ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি হয়েছিল, কিন্তু খুব ভালো ভাবে সময় দিতে পারেনি, এই কারণে সে কাজটা শিখতে পারেনি। তার মানে ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে যাওয়ার পরে ওই ঘটনা নিয়ে আপনি আফসোস করছেন, কল্পনা করছেন। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ওইটা নিয়ে আফসোস করলে বা কল্পনা করলে, অর্থাৎ পাস্ট, ঘটনাটা অবশ্যই পাস্ট, ওইটাকে আমরা এই কন্ডিশনে ইউজ করে থাকি, তখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করি। ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে পাস্ট পারফেক্ট সেন্টেন্সে, এবং পরবর্তী ক্লোজটা হচ্ছে মডেল পারফেক্ট। মডেল পারফেক্ট মানে হচ্ছে মডেলের পরে হ্যাভ যোগ করে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করা, এটাই হচ্ছে মডেল পারফেক্ট। তাহলে ইফ ইউ হ্যাড গিভেন মোর টাইম, যদি তুমি আহ, আরো সময় দিতে, তাহলে ইউ কুড হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ বেটার, তাহলে তুমি আরো ভালোভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারতে। To know about another new structure, এটা হচ্ছে, এটাকে কজেটিভ বলা হয়, কারণসূচক বাক্য। সো এটা না জানলেও চলবে, আমরা বাক্য দিয়ে আসলে পুরো ব্যাপারটাকে উদ্ধার করব। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, মারুফ স্যার আমাদের 2 ঘন্টা ইংরেজি অনুশীলন করতে দিলেন বা করতে দেয়। অর্থাৎ কোনো বাক্যের মধ্য দিয়ে যদি পারমিশন পারমিশন ব্যাপারটা যদি স্পষ্টত হয়, তাহলে ওই বাক্যটাকে আমরা ইংরেজিতে করার সময় লেটের স্ট্রাকচার ইউজ করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট টু প্লাস আদার্স। তাহলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে স্যার মারুফ, লেটস আস, সরি এখানে একটু কারেকশন আছে, করতে দেন, করতে দেন, বাংলা ফন্টটা নিয়ে নেই, সো এই কারণে ইংরেজিতে লিখলাম, আপনারা আই হোপ বুঝে নেবেন।
তো মারুফ স্যার আমাদেরকে 2 ঘন্টা ইংরেজি অনুশীলন করতে দেন। আচ্ছা, আমি এটা বাংলায় লিখি। এক্সকিউজ মি। ওকে, থ্যাংক ইউ। সো মারুফ স্যার আমাদের 2 ঘন্টা ইংরেজি অনুশীলন করতে দেন, তার মানে উনি আমাদেরকে 2 ঘন্টা করে ইংরেজি অনুশীলন করার পারমিশন দেন। তো তাহলে স্যার মারুফ, স্ট্রাকচার অনুযায়ী আমি লেট বসালাম। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যখন বসবে তখন অবশ্যই লেটটা লেটস হয়ে যাবে। স্যার মারুফ লেটস কাকে আমাদেরকে আস কি করতে দেয়? প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে ভার্ব। কি প্র্যাকটিস করতে দেয়? ইংরেজি, ওইটা হচ্ছে অবজেক্ট টু এবং বাকি অংশ হচ্ছে ফর 2 আওয়ার্স। তাহলে স্যার মারুফ লেটস আস প্র্যাকটিস ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি আরো আরো বাক্য বলা যেতে পারে যদি আমরা ফিউচারে বলতে চাই, আমি তোমাকে যেতে দিব, আই উইল লেট ইউ গো। আমি তোমাকে যেতে দিব না, আই উইল নট লেট ইউ গো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা এই বাক্যটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সব ধরনের সেন্সেই হবে। শুধুমাত্র টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। পরিবর্তনটা হচ্ছে লেটের সাথে। সো লেটের পাস্ট ফর্ম লেট, পাস্ট পার্টিসিপল ফর্মও লেট। সো পাস্টের ক্ষেত্রেও লেট হবে। আহ, উনি আমাকে এখানে আসতে দিয়েছিলেন, তো হি লেট মি কাম। তো যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর এস বা ইএস যুক্ত করছেন না লেটের সাথে, তাহলে ওইটা পাস্ট হয়ে গেছে। আর ফিউচারের ক্ষেত্রে কি করতে হবে? উইল লেট। হ্যাঁ, আমি আপনাকে এই কাজটা করতে দিব, আই উইল লেট ইউ ডু দিস ওয়ার্ক, তার মানে এই কাজটা করার পারমিশন দিব। হ্যাঁ, তারপর আমি যদি বলি যে আমি এটা আপনাকে করতে দিচ্ছি না, আই এম নট লেটিং ইউ ডু দিস। এই এরপর হচ্ছে মেক। আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি মেকের স্ট্রাকচারটা? সেটা হচ্ছে যে যদি কেউ আপনাকে কোনো কিছু করতে বাধ্য করেন, সেই ক্ষেত্রে আপনি মেক ইউজ করবেন, বা আপনি যদি কাউকে কোনো কিছু করতে বাধ্য করেন সেক্ষেত্রে আপনি মেক ইউজ করবেন। যেমন মারুফ স্যার আমাদের প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে বাধ্য করেন, মানে আমরা নিজে করতে চাই না কিন্তু উনি আমাদেরকে বাধ্য করেন। স্ট্রাকচার কি? সাবজেক্ট বসাতে হবে মেক, অবজেক্ট ওয়ান, ভি ওয়ান, অবজেক্ট টু, আদার্স। স্যার মারুফ সাবজেক্ট, মেক, মেক্স হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে চেঞ্জ হয়ে গেছে। এরপরে অবজেক্ট হচ্ছে আস, প্র্যাকটিস হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট টু, আর বাকি অংশ হচ্ছে রেগুলারলি। স্যার মারুফ মেক্স আস প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। আমি তাকে বাধ্য করে এই কাজটা করে নেই, তাহলে কি? আই মেক হিম ডু দিস ওয়ার্ক। সে আমাকে আহ, উম, বাধ্য করে তাকে হেল্প করতে, হি মেক্স মি হেল্প হিম। এরপর হচ্ছে হ্যাভ। হ্যাভ আমরা কখন ইউজ করবো? যখন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিব, দায়িত্ব দিয়ে কাউকে দিয়ে যদি আমরা কোনো কাজ করি নি, সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করে থাকি। যেমন স্যার মারুফ বা মারুফ স্যার আমাদের প্রতিদিন ইংরেজি অনুশীলন করিয়ে নেন দায়িত্ব দিয়ে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ, অবজেক্ট ভি ওয়ান, অবজেক্ট টু, আদার্স। তাহলে স্যার মারুফ হ্যাজ। সো এই হ্যাভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে যে পজিটিভ যে ভার্বগুলো ইউজ করছি, যেমন হচ্ছে লেট, মেক, হ্যাভ, এই সবগুলো টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় বা অলরেডি হয়ে গেছে, আপনি যেটা খেয়াল করেছেন। আর বাকি যে অংশগুলো, এই বাকি অংশগুলো অবজেক্ট ভি ওয়ান, ভি টু, আদার্স, এই অংশগুলো অপরিবর্তিত থাকে। টেন্স অনুযায়ী শুধু এইটা চেঞ্জ হয়। যেমন আমরা এখানে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পেয়েছি, হ্যাভ কে আমরা হ্যাজ করে দিয়েছি। আমরা যদি কন্টিনিউয়াস ফর্মে করি তাহলে হ্যাভটা হ্যাভিং হয়ে যাবে। যেমন মারুফ স্যার ইজ হ্যাভিং আস প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, প্রতিদিন আমাদেরকে দিয়ে ইংরেজি প্র্যাকটিস করিয়ে নিচ্ছেন। ওকে। আচ্ছা, এরপর আমরা গেট নিয়ে কথা বলবো। গেট আমরা তখন ইউজ করব যখন আপনি কাউকে প্ররোচিত করবেন, কাউকে যখন আপনি অনুপ্রাণিত করবেন কোনো কিছু করার ক্ষেত্রে, বা অনুপ্রেরণা দিয়ে কোনো কিছু করিয়ে নিবেন, সেই ক্ষেত্রে আমরা গেট ইউজ করব। তাহলে গেটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস টু, এখানে নতুন করে টু প্রেপটা বসলো, এবং এরপর হচ্ছে ভি ওয়ান, অবজেক্ট টু, আদার্স। তাহলে স্যার মারুফ বা মারুফ স্যার আমাদেরকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে প্ররোচিত করেন। তাহলে মারুফ স্যার গেটস আস, স্যার মারুফ গেটস আস টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। এরপরে হেল্প। সো হেল্প মানে হচ্ছে অ্যাসিস্ট করা বা সাহায্য করা, এটা একটা পজিটিভ ভার্ব। সো হেল্প যদি কোনো বাক্যে ইউজ করা হয় তাহলে বাক্যের স্ট্রাকচারটা দ্বারা সাবজেক্ট হেল্প, অবজেক্ট ওয়ান, ভি ওয়ান, অবজেক্ট টু, আদার্স। তাহলে ইমন স্যার হেল্পস আস, অ্যাজ আই হ্যাভ স্যাড বিফোর, যে পজিটিভ এই ভার্ব গুলো চেঞ্জ হয় টেন্স অনুযায়ী। সো স্যার ইমন হেল্পস আস প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, তিনি আমাদেরকে দিয়ে প্রতিদিন
ইংরেজি সরি, তিনি আমাদেরকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করার ক্ষেত্রে সাহায্য করেন। আচ্ছা, এরপরে যে বাক্যটার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি সেই বাক্যটা হচ্ছে যে আপনি কোনো কাজ করিয়ে নিবেন বা করিয়ে নেন বা করিয়ে নিয়েছিলেন, কিন্তু কাকে দিয়ে করিয়ে নেন, করিয়ে নিয়েছিলেন বা করিয়ে নিবেন সেই ব্যক্তির উল্লেখ থাকবে না, কিন্তু সেই কাজটার উল্লেখ থাকবে। ওইরকম বাক্যে আমরা হ্যাভ এবং গেট কজেটিভ ভার্ব হিসেবে ইউজ করি, এবং পুরো বাক্যের স্ট্রাকচারটা দ্বারা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে স্যার ইমন গেটস ইংলিশ প্র্যাকটিস রেগুলারলি, তাহলে সাবজেক্ট এটা হচ্ছে কজেটিভ ভার্ব গেট পরিবর্তন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। এরপরে আমি অবজেক্ট হচ্ছে ইংলিশ, এরপরে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে প্র্যাকটিস, তাহলে প্র্যাকটিসড হয়ে গেল। এরপর রেগুলারলি বাকি অংশ। সো এই ছিল মৌলিক বাক্যের স্ট্রাকচারের আদ্যোপান্ত। আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেছেন এবং ঠিকভাবে পুরো স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন বা শিখেছেন, কিন্তু এটাকে আয়ত্ত করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে আমার এই লেসনটা কোনোভাবে ইফেক্টিভ হবে না। আমি আমার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা আপনার উপর নির্ভর করছে যে আপনি প্রতিনিয়ত এগুলোকে প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন কিনা। সো আপনাদের সবার কাছে যারা এই কোর্সটি করছেন সবার কাছে একদম আকুল আবেদন এই যে বেশি বেশি করে বাক্যগুলো প্র্যাকটিস করুন, স্ট্রাকচার ধরে ধরে বেশি বেশি বাক্য প্র্যাকটিস করুন। সো এখন আমরা কিছু টপ সেন্টেন্স প্যাটার্নস, রেডিমেড সেন্টেন্স প্যাটার্নস নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা অনেকেই বলি যে আমি রাত জাগতে অভ্যস্ত। সো অভ্যস্ত বা এই কথা যদি কোনো বাংলা বাক্যের সাথে থাকে তাহলে আমরা ইউজ টু ইউজ করে থাকি। তাহলে আমি অভ্যস্ত, আই এম ইউজ টু, এরপর যে ভার্বটা বসবে এই ভার্বের সাথে আইএনজি। রাত জাগার ইংরেজি হচ্ছে স্টে আপ লেট, সো আমি ইউজ টু স্টেইং আপ লেট, তার মানে হচ্ছে আমি রাত জাগতে অভ্যস্ত। যদি কেউ বলে যে আমি চা খেতে অভ্যস্ত, আমি ইউজ টু টেকিং টি, শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ, যথাসম্ভব। এক্সাম্পল দেয়া আছে, যথাসম্ভব আমি মনে করতে পারি তারা ওই সময় মাঝে মাঝে ঝগড়া করতো। সো অ্যাজ ফার অ্যাজ আই রিকল দে quarreled every often at that time। যেহেতু আমরা বেসিক স্ট্রাকচার গুলো শেষ করেছি এই কারণে যে এক্সাম্পল গুলা এই সেগমেন্টে ইউজ করা হচ্ছে সেই এক্সাম্পল গুলো একটু ইন্টারমিডিয়েট লেভেলের, এবং যেহেতু আপনি ওই সেগমেন্টটা শেষ করেছেন তার মানে আপনার এই ধরনের বাক্য বোঝার কথা, যদি আপনি ঠিকভাবে শেষ করে থাকেন। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে হাউ অ্যাবাউট। আমরা অনেকেই বাক্যের শেষে বলে থাকি যে কেমন হয়, যে আজকে ঘুরতে গেলে কেমন হয় বা খেলে কেমন হয় ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা বাক্য নিয়েছি, আমার নতুন গাড়িতে করে একটু ঘুরে আসলে কেমন হয়। সো হাউ অ্যাবাউট গোয়িং ফর আই স্পিন, স্পিন মানে হচ্ছে ঘুরে আসা, ইন মাই নিউ কার। বলা বাহুল্য যে হাউ অ্যাবাউট এর পরে যে ভার্বটা আমরা বসাচ্ছি এই ভার্বের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএনজি হয়ে গেছে। এরপরে হচ্ছে বি কেয়ারফুল দ্যাট বা বি কেয়ারফুল উইথ, কোনো কিছুর ব্যাপারে সচেতন বা যত্নবান হওয়ার ক্ষেত্রে। যেমন সতর্ক থাকো যেন তোমার ঠান্ডা না লাগে, বাহিরে বের হওয়ার আগে আরো জামা কাপড় পরে নাও। সো বি কেয়ারফুল দ্যাট ইউ ডোন্ট ক্যাচ আ কোল্ড, put on more clothes before you go out. So be careful that you don't catch a cold. সতর্ক থাকো যেন তোমার ঠান্ডা না লাগে। Put on more clothes before you go out. বাইরে যাওয়ার পূর্বে অবশ্যই বেশি বেশি কাপড় পরে নাও। ফিল লাইক, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করছে। আমরা অনেকেই বলি যে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আমার এই কাজটা করতে ইচ্ছে করছে, করছে না। সো হোয়াটএভার ইউ সে, যদি ইচ্ছে করছে ব্যাপারটা কমন থাকে বাংলা বাক্যের শেষে তাহলে আমরা ইউজ করি ফিল লাইক, এবং ফিল লাইক এর পরে যে ভার্বটা আমরা বসে সেই ভার্বের বেস ফর্ম হয়ে যায়। যেমন তোমার কি সমুদ্র সৈকতে হাঁটতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং ফর আ ওয়াক অন দ্য বিচ। এখানে আমি ইন্টারোগেটিভ বাক্য করেছি, ইন্টারোগেটিভ বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা একটু পরেই করব। কম্পেয়ার টু মানে কম্পেয়ার টু মানে হচ্ছে কোনো কিছু তুলনায়, বৈদ্যুতিক পাখার তুলনায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বেশি আরামদায়ক। কম্পেয়ার টু ফ্যানস এয়ার কন্ডিশনস আর মোর কমফোর্টেবল। এটার তুলনায় এটা করতে অনেক বেশি আরামদায়ক, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কম্পেয়ার টু কোনো দুইটা জিনিসের মধ্যে যদি পার্থক্য করি। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনটিল আই কাম ব্যাক ওয়েট হিয়ার, সো ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আমি আসা না পর্যন্ত অপেক্ষা করো।
keep practicing until you get the better result. একদম সন্তোষজনক ফলাফল না আসা পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। ইদার অর, দুইয়ের মধ্যে এক, এখানে একটা বাক্য নিয়েছি, হয় তুমি ভুল না হয় আমি। ইদার ইউ আর রং অর আই অ্যাম। সো ডট ডট দ্যাট, এতই যে হি স্পিক্স ইংলিশ সো ওয়েল দ্যাট উই থিঙ্ক হি ইজ আ ব্রিটিশ। সে এতটাই উম, ভালো ইংরেজি বলে যে আমরা তাকে ব্রিটিশ মনে করি। নট অনলি বাট অলসো, আই বেট হার্ডলি, এগুলো আপনার পড়লেই বুঝতে পারবেন। কান্ট হেল্প মানে হচ্ছে যে বহু চেষ্টা করে পারা যাচ্ছে না এমন এই ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যে ভার্বটা বসবে কান্ট হেল্পের পরে সেই ভার্বের আইএনজি ফর্ম হবে। সো আই কান্ট হেল্প লাফিং এভরি টাইম আই থিঙ্ক আই থিঙ্ক অফ দ্যাট, যতবার আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করি ততবার না হেসে থাকতে পারি না। কান্ট টু ওয়েট টু মানে অপেক্ষা করা, যেমন আই কান্ট টু ওয়েট টু সি মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার ফ্যামিলিকে না দেখে আর অপেক্ষা করতে পারছি না। উই লাইক টু মানে চাওয়া, খুব সিম্পল স্ট্রাকচার, বাক্যটা পড়লেই বুঝতে পারবেন। ইফ দেয়ার ইজ অনলি থিং, এটা একটু বলে নেই। ইফ দেয়ার ইজ অনলি থিং মানে যদি কোনো, সেখানে যদি শুধু একটি মাত্র জিনিস থাকতো। এক্সাম্পল, এটাকে ওইভাবে তো লিটারাল মিনিং দিয়ে বোঝানো সম্ভব না, একটা বাক্য বলে এই জন্য। যদি একটি মাত্র জিনিস থাকে যা আমাকে বিরক্ত করে, তাহলে ওই সকল মানুষ যারা কথা দিয়ে কথা রাখে না। সো ইফ দেয়ার ইজ অনলি থিং দ্যাট আই that annoys me, it's the people who don't keep their promises. আরো বলা যেতে পারে, if there is only thing that I like and it's coffee, the smell of coffee, coffee smell. এরপর হচ্ছে অ্যাফ্রেড, মানে অ্যাফ্রেড মানে কোনো কিছু ব্যাপারে যদি আপনি 100% কনফার্ম না হন, আপনি যদি আপনার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাফ্রেড ইউজ করতে পারেন। afraid you didn't quite get his meaning. So আমি আশঙ্কিত যে তুমি তার কথা ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। I'm afraid if he will come. আমি আশঙ্কিত যে সে আসবে কিনা। লুকিং ফরওয়ার্ড টু মানে সানন্দে কোনো কিছুর জন্য প্রত্যাশা করা। এরপরে টু এর পরে যে ভার্বটা বসছে সেই ভার্বের সাথে আইএনজি। I'm looking forward to working with you. আমি আপনার সাথে কাজ করার জন্য সানন্দে প্রত্যাশা করছি। It's on the tip of my tongue. পেটে আসে কিন্তু মুখে আসে না, এরকম সিচুয়েশনে আমরা এটা ইউজ করে থাকি। যেমন তার ঠিকানা আমার পেটে আছে কিন্তু মুখে আসে না, একটু অপেক্ষা করুন। His address is on the tip of my tongue. তার অ্যাড্রেসটা আমার একদম মানে মুখে আসছে কিন্তু পেটে আসছে না, সরি পেটে আসছে কিন্তু মুখে আসছে না। Wait a minute. So the answer is on the tip of my tongue, but I can't say, বা I can't reply, বা I can't respond. So আনসারটা আমার পেটে আছে কিন্তু মুখে আসছে না। হুম, প্লিজ গিভ মি সাম টাইম, আমাকে কিছু সময় দিন। হ্যাঁ, এভাবে বলা যেতে পারে। হ্যাভ হ্যাড ইনাফ অফ, যথেষ্ট পরিমাণে সহ্য করা। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ হ্যাড ইনাফ অফ হার কন্টিনিউয়াল চ্যাটার, তার মানে একটানা বকবকানি আমি আর সহ্য করতে পারছি না। সরি, আমি তার যথেষ্ট পরিমাণে তার বকবকানি সহ্য করেছি। আই হ্যাভ হ্যাড হার ইনাফ টর্চার, আমি তার কি টর্চার যথেষ্ট পরিমাণে সহ্য করেছি। এবার হচ্ছে আই ওয়ান্ডার মানে হচ্ছে বুঝতে পারছি না। আই ওয়ান্ডার ইফ ইট উড বি কনভিনিয়েন্ট টু ভিজিট ইউ নেক্সট মানডে। সো আগামী সোমবার তোমার সাথে দেখা করার ব্যাপারটা সুবিধাজনক হবে কিনা আমি বুঝতে পারছি না। সো ওয়ান্ডার মানে বুঝতে পারছি না এই ক্ষেত্রে। উড রাদার দেন বরং ভালো, যেমন শিট রাদার রিজাইন দেন টেক আ পার্ট ইন সাচ শেমফুল বিজনেস ডিলস। তার এই ধরনের অসম্মানজনক ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে পদত্যাগ করাই ভালো। যেহেতু এখানে বাংলাগুলো দেয়া আছে, সো আপনারা এগুলো পড়লেই বুঝতে পারবেন। এটা নিয়ে আমি আর বেশি কথা না বলি। এখানে একটা স্ট্রাকচার, যেমন থ্যাঙ্কস টু, কারণে অনেকেই আমরা ওটা কনফিউজ হয়ে, থ্যাঙ্কস টু মানে কিভাবে, কারণে থ্যাঙ্কস ফর ইউর হেল্প, ওটা কাউকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে, বাট থ্যাঙ্কস এর পরে টু দিলে ওটার অর্থ হয় কারণে বা জন্য। যেমন থ্যাঙ্কস টু কম্পিউটার লটস অফ টাস্কস আর নাও ইজিয়ার। স্পিকিং অফ, nothing is as may as well. সো এখানে আমরা এমন কিছু রেডিমেড সেন্টেন্স প্যাটার্ন কভার করেছি যেগুলো আপনারা হয়তোবা এইভাবে সাজানো গোছানো ভাবে কোনো বই বা কোনো অন্যান্য প্রতিষ্ঠানের কোর্স ম্যাটেরিয়াল পাবেন না। এবং দিস আর রিয়েলি ভেরি এক্সক্লুসিভ। নেটিভ স্পিকার্স, ইংলিশ স্পিকার্সরা প্রায়শই তাদের কনভারসেশনে ইউজ করে থাকে। সো এইগুলো জাস্ট
কোনটার মানে কি এটা মুখস্থ করে বেশি বেশি বাক্য প্র্যাকটিস করলে আপনি এগুলো আয়ত্ত করতে পারবেন। তো এখন আমরা যে ব্যাপারটাকে কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে থ্রি প্লাটিনাম রুলস অফ মেকিং ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটাই আমরা চাই না কেন। সো তিনটা সূত্র ফলো করার মাধ্যমে কোনো অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যকে নেগেটিভ বা না বোধক বাক্যে রূপান্তরিত করার সময় ওই বাক্যের গঠনের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়। সো দ্য ট্রেন লিভস অ্যাট ট্রেন ইন দ্য মর্নিং, ট্রেনটা সকাল 10টায় ছাড়ে। বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু এবং ডাজ। সো ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর ডু হচ্ছে বাকি যেগুলো থাকে তা সেগুলোর ক্ষেত্রে, বাকি যে সাবজেক্ট গুলো থাকে বা বাকি যে নাম্বারগুলো থাকে তাদের ক্ষেত্রে। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসি। যেমনটা বলছে যে সেই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসাইতে হবে। তাহলে দ্য ট্রেন লিভস অ্যাট 10 ইন দ্য মর্নিং, সো দ্য ট্রেন ডাজ নট লিভ অ্যাট 10 ইন দ্য মর্নিং। ট্রেনটা সকাল 10টায় ছাড়ে না। দে অ্যাগ্রি উইথ আস, তারা আমাদের সাথে অ্যাগ্রি করে। তাহলে কি হবে? দে ডোন্ট অ্যাগ্রি উইথ আস, অক্সিলারি ভার্ব ডু এর সাথে জাস্ট নট বসালাম। রিপন মে ওয়েন্ট থ্রু মেনি অবস্টাকলস, সো এখানে দেখা যাচ্ছে ওয়েন্ট থ্রু তার মানে পাস্ট টেন্সের মধ্যে আছে পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাহলে নেগেটিভ বানানোর সময় ডিডের সাথে নট যোগ করতে হবে। রিপন মিয়া ডিড নট গো থ্রু সো মেনি অবস্টাকলস, এবং ডিড নট ইউজ করলে মেইন যে ভার্ব, এই মেইন ভার্ব মানে যে পাস্ট ফর্মে যে ভার্বটা আছে ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ইউ হ্যাভ টু পে হিট টু দ্য ওয়ার্ক, তোমাকে কাজে মনোযোগ দিতে হবে। তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু পে হিট টু দ্য ওয়ার্ক, কারণ কাজে মনোযোগ দিতে হবে না। সো হ্যাভ টু হ্যাজ টু এর ক্ষেত্রে আমরা ডু নট এবং ডাজ নট ইউজ করব সিম্পলি। যেমন হি হ্যাজ টু কন্টিনিউ, হি ডাজ নট হ্যাভ টু কন্টিনিউ। দে হ্যাড টু বিলিভ ইট, দে ডিড নট হ্যাভ টু বিলিভ ইট। এরপর আমরা কথা বলতে চাচ্ছি অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে নেগেটিভ বানানো যায়। সো নেগেটিভ বানানোর ক্ষেত্রে অক্সিলারি যে ভার্বটা আছে এই ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে, এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হবে। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পলস। দে হ্যাভ অলরেডি ক্রিয়েটেড আ পজিটিভ ভাইব, সো দে হ্যাভ ক্রিয়েটেড অলরেডি আ পজিটিভ, সো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। হ্যাভটাকে আমরা মেইন মানে যে সাবজেক্ট আছে সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। হ্যাভ দে ক্রিয়েটেড আ পজিটিভ ভাইব। এরপর প্রশ্নবোধক, ডক্টর মাহফুজুর রহমান অলওয়েজ হ্যাজ টু গিভ আ সারপ্রাইজ অন ইট ডেজ, সো এখানে আমরা কি করব? ডাজ নট, এটা এখানে আমরা একটু ইন্টারোগেটিভ নেগেটিভ বানাবো। ডাজন্ট ডক্টর মাহফুজুর রহমান হ্যাভ টু গিভ আ সারপ্রাইজ অন ইট ডেজ, মাহফুজুর রহমান কি ঈদের দিনগুলোতে সারপ্রাইজ দিতে হয় না? আচ্ছা, এরপরে অ্যাফার্মেটিভ বাক্যকে ডাব্লিউএইচ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর সময় ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্বের পূর্বে বসাতে হয়। যেমন ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে ঘটেছিল, হাউ ডিড ইট হ্যাপেন। হি ইজ টু কাম হিয়ার, সো প্রশ্ন হতে পারে যে সে কখন আসে, ওয়েন ইজ হি। সো হি সাপোজ টু কাম, তার আসার কথা। এখন প্রশ্ন হতে পারে তার কখন আসার কথা, ওয়েন ইজ হি সাপোজ টু কাম। সো আমি কি করলাম? অক্সিলারি ভার্বের পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো ওয়েন, হাউ, ওয়াই এগুলো বসালাম। এরপর আরেকটা স্ট্রাকচার আমরা কভার করতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যাভ এর স্ট্রাকচার। সিম্পলি যদি কারো কাছে বা কোনো কিছুর কাছে বা কোনো কিছু দখলে কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। যেমন আই হ্যাভ হিউজ ফলোয়ার্স, আমার অনেক অনুসারী আছে। উই হ্যাড আ স্মল হাউস, আমার একটা ছোট বাড়ি ছিল। আরিফ উইল হ্যাভ আ গর্জিয়াস ওয়াইফ। এরপরে চলে আসি আমরা দেয়ার বিতে। দেয়ার বি এর ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোথাও কোনো কিছুর অস্তিত্ব থাকলে আমরা দেয়ার বি ইউজ করি। যেমন দেয়ার সো মেনি পজিটিভ ভাইব ক্রিয়েটর্স ইন আওয়ার কোর প্যানেল এন্ড শামসুল আমিন আলভি ইজ টপ অফ দেম। আমাদের মূল সময় অনেকজন অনেক ইতিবাচক সৃষ্টিকারী আছেন এবং এর মধ্যে শামসুল আমিন আর আলভি তাদের মধ্যে শীর্ষে রয়েছে। There was a parking lot over here, এখানে একটা পার্কিং লট ছিল। There will be bunch of opportunities for you once you reach in ঢাকা, ঢাকায় পৌঁছানোর পর তোমার জন্য অনেক ধরনের অপরচুনিটি থাকবে। সো এই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের স্পোকেন ইংলিশ, যেটাকে আমরা নরমালি বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোকেন ইংলিশ নামে পরিচিত, বাট এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আকারে স্পিকিং প্রো কোর্সের লেভেল 1 শেষ হয়ে গেল। সো এই লেভেল 1 এ আমরা চেষ্টা করলাম বেসিক ভোকাবুলারি
চ্যাপ্টারটা ভোকাবুলারিতে যে লেসন গুলো ছিল লেসন গুলো সবগুলো এক্সক্লুসিভ। আমাদের অনেক সময় আমরা চিন্তা করি যে এটা আমরা ইংরেজিতে বলতে পারবো কিন্তু আমরা বলতে পারি না। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট অল দ্য সলিউশন